নমস্কার। আবার একজন ইনফ্লুয়েন্সার, আজকাল যাদের বলা হচ্ছে নেট প্রভাবী, সে নেট প্রভাবীকে নিয়ে হইচই। তো আজকাল এত এত নেট প্রভাবী চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, ডান দিক বাঁ দিক যেদিকে তাকাবেন নেট প্রভাবী, যে হিসেব রাখা মুশকিল। এদের প্রত্যেকেরই নাকি গাদা গাদা ফলোয়ার। আগের দিন যিনি ছিলেন তিনি তো এক রত্ন সায়ক। তিনি অলিপাবে খেতে গিয়েছিলেন, গিয়ে অনুষ্ঠানও করেছি আমরা, গিয়ে খুব আর্তনাদ করছিলেন যে আমাকে গোমাতা খাইয়ে দিলে গো। তো সেই আর্তনাদ ইন্টারনেটের দিকে দিকে কোণে কোণে প্রতিধ্বনিত অনুরণিত হয়ে সকলের মনে খুব আলোড়ন জাগিয়েছিল। তো যাই হোক, সেটা আজকের বিষয় নয়, সে নিয়ে আমরা অনুষ্ঠানও করেছি। আজকের বিষয় হচ্ছেন শ্রমিক, যার স্ক্রিন নেম, যিনি যে নাম দিয়ে সকলকে প্রভাবিত করেন, সকলের উপর প্রভাব বিস্তার করেন, সেটা হচ্ছে নো সেন। একটা ইংরেজি শব্দ, যদিও ওই রকম কোনো ইংরেজি শব্দ নেই, কিন্তু যারা নেটে নাম ব্যবহার করেন যা খুশি করতেই পারেন, অসুবিধে নেই। তো তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যৌন হেনস্থার। আর ঠিক তার আগে তিনি নাকি তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা দুর্ধর্ষ ভিডিও বাজারে ছেড়েছিলেন। তো এর নাম আমি আগে শুনিনি, ভিডিওটাও দেখিনি, এগুলো সবই শোনা কথা। ইচ্ছে হলেই দেখতে পারতাম, কিন্তু কত আর দেখব। তো তার বান্ধবী তার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন। তার আগে এই ভিডিওটা হয়েছে, সেই নিয়ে তোলপাড়। তাকে দেখলাম, তাকে পুলিশ কোর্টে বা কোনো জায়গায় নিয়ে যাচ্ছে, তিনি বলছেন ফাঁসানো হয়েছে। উল্টো দিকে বান্ধবী কাঁদতে কাঁদতে জবানবন্দি দিচ্ছেন যে তার বিরুদ্ধে কীরকম অত্যাচার করা হয়েছে। এবার আবার এটাও শুনলাম যে ওই নেট প্রভাবীর বাবা নাকি বলেছেন যে যৌন নিগ্রহ হয়নি, কিন্তু একটু মারধর করেছে। তো এই তৃতীয়টা শোনা কথা, নিজের চোখে দেখিনি, কিন্তু প্রথমটা মানে এটা ভুলও হতে পারে, কিন্তু প্রথম দুটো নিজের চোখে দেখলাম। তো এই ঘটনাটা ঘটেছে না ঘটেনি, যৌন নিগ্রহ ঘটেছে না ঘটেনি, আমার পক্ষে বলা সম্ভব নয়। প্রথমেই বলে দিই, আমি জানি না। মানে যে কোনো অপরাধের ক্ষেত্রে, যে কোনো অপরাধের অভিযোগের ক্ষেত্রে এটা সত্যি। এই ধরুন আমি বসে আছি এখানে, আপনি হয়তো আমাকে বইমেলায় দেখেছেন, আজকে অভিযোগ করলেন যে বইমেলায় আমাকে দেখতে পেয়ে উনি চিমটি কেটে দিয়েছেন। তো শুনেই তো কারো পক্ষে বলা সম্ভব না ঠিক বলছেন না ভুল বলছেন, সত্যিও হতে পারে মিথ্যেও হতে পারে। প্রথমে মোবাইল টাওয়ারকে দেখাতে হবে আপনি আমি কখনো কাছে এসেছিলাম কিনা, তারপর ওখানে সিসিটিভি দিয়ে দেখতে হবে যে একদম প্রক্সিমিটি, ফিজিক্যাল প্রক্সিমিটি খুব কাছাকাছি ছিল কিনা, তারপর দেখতে হবে চিমটি কাটার সম্ভাবনা কত, ইত্যাদি। জটিল ব্যাপার একটা। তো এটা ইয়ার কি মানলাম, কিন্তু যে কোনো অভিযোগের ক্ষেত্রে ঠিক খুব জলজান্ত, একদম ক্যামেরায় বাঁধা যদি একটা কিছু এভিডেন্স থাকে, সাক্ষ্য প্রমাণ থাকে, তো সেক্ষেত্রে বলা যেতে পারে ঘটনাটা ঘটে ইচ্ছে, নইলে যে ঘটনা ভুয়ো হতেই পারে। আবার এও হতে পারে যে অভিযোগটা 100% ঠিক। দুটো সম্ভাবনাই এই ক্ষেত্রেও প্রযোজ্য, অন্য সমস্ত অপরাধের মতো। কেউ অনেকেই যে বিভিন্ন রকম মতবাদ প্রকাশ করেন, তারা বলেন যে যৌন অপরাধের ক্ষেত্রে মাপকাঠি আলাদা, প্রথমেই ধরে নিতে হবে অপরাধী। আমি বিশ্বাস করি না, সমস্ত অপরাধের মতো যৌন অপরাধে একই মাপকাঠি প্রযোজ্য। তো কেসটা যদি অনুসরণ করা হয় তার কিছু আগাম আন্দাজ পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে পাবলিক ডোমেনে এমন কিছু আসেনি যা দিয়ে আন্দাজ করে ফেলা যাবে যে উনি অপরাধী কিংবা অপরাধী নন। ফলে আমি সেটা করতে পারবো না। হতেই পারে অপরাধী, আবার হতেই পারে অপরাধী নন, অথবা মাঝামাঝিও কিছু থাকতে পারে। হয়তো দুজনের মধ্যে খিটিমিটি, সেখান থেকে কিছু একটা উদ্ভূত হয়েছে, তাও হতে পারে, খুবই সম্ভব। কিন্তু এইটা আজকের বিষয় নয়। আজকের বিষয় হচ্ছে যে এটার প্রতিক্রিয়া কেমন আসছে। তো আগে আমি এই প্রতিক্রিয়াগুলো দেখে অবাক হতাম, কিন্তু এখন আমি অবাক হই না। বিশেষত প্রগতিশীলদের যে প্রতিক্রিয়া, সে দেখে আর অবাক হই না। তো এক্ষেত্রেও দেখছি যে তাদের একাংশের বদ্ধমূল ধারণা যে এই অপরাধটা আদৌ ঘটেনি, ওনাকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক কারণে। তো এইটা যদি প্রথমবার হতো তাহলে তার মধ্যে কিছু সারবত্তা আবিষ্কার করার চেষ্টা করা যেত, কিন্তু এই যে কোনটা ঘটেছে কোনটা ঘটেনি এর একটা ধারণা, এই যে বদ্ধমূল ধারণার যে একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, সুনির্দিষ্ট প্যাটার্ন আছে। তো ফলে সেই প্যাটার্নটাকে আমরা এখানে লক্ষ্য করব। তো কি প্যাটার্ন না, ধরুন তরুণ তেজপালের ঘটনা, যে এই প্যাটার্ন অনুযায়ী যদি আপনি লক্ষ্য করেন যে তরুণ তেজপালের ঘটনা ঘটেছিল, বদ্ধমূল ধারণা ঘটার মানে অভিযোগের ঘণ্টাখানেকের মধ্যে বা অন্তত একদিনের মধ্যে সকলে ঝাঁপিয়ে পড়ে একজোট হয়ে, প্রগতিশীলরা এবং গদি মিডিয়া, তখন গদি মিডিয়া বলা হতো না, একজোট হয়ে ঝাঁপিয়ে পড়ে বলেছিলেন যে ঘটনাটা ঘটেছে। উল্টো দিকে যদি আরজি কর দেখেন, আরজি করের ঘটনাটা ঘটেনি, এটাও একটা বদ্ধমূল ধারণা। মানে ঘটনাটা ঘটেছে, খুন, ধর্ষণ, মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে, কিন্তু ওই খুনি আসলে খুনি নয়, এটা দ্বিতীয় ঘটনা।
আবার আরেকটু পুরনোর দিকে যদি যান, একটু পিছনের দিকে, দেখবেন যে রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে একটা যৌন নিগ্রহের অভিযোগ এসেছিল। তো বদ্ধমূল ধারণা কি এই তথাকথিত প্রগতিশীলদের, যে ওই ঘটনাটা আসলে ঘটেনি, ওটা সাজানো। যদিও চেষ্টা করলেই ওটা সিসিটিভি সাক্ষ্য থাকার কথা, সেটা পাওয়া যায়নি। যদিও একটা সাংবিধানিক রক্ষা কবচের ভিত্তিতে রাজ্যপাল নিজের বিরুদ্ধে অভিযোগটা তদন্তই হতে দেননি, কিন্তু এই নিয়ে কোনো হইচই নেই, কারণ ওটা তো ঘটেনি, ওটা সাজানো। উল্টো দিকে সন্দেশখালির যৌনদাসী কাণ্ডটা ঘটেছে ঘটেছে ঘটেছে, এইটাও একটা বদ্ধমূল ধারণা। এবং নো সেন, এই যার কথা বললাম, এই শ্রমিক, এটাও একটা বদ্ধমূল ধারণা যে একে ফাঁসানো হচ্ছে। তো এই হচ্ছে কিছু ঘটনা, আমি স্যাম্পল তুলে আনলাম, আরও অনেকগুলো আছে। তো এইগুলো প্রত্যেকটাই হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনা। তো এর মধ্যে কিছু জিনিস ঘটা মাত্রই আমাদের যে প্রগতিশীল বুদ্ধিজীবীরা আছেন তারা ঝাঁপিয়ে পড়ে বলেন এইটা কিন্তু ঘটেইছে, আর কিছু ক্ষেত্রে বলেন তো এইটা ঘটেইনি। আমি আগেই বললাম যে এর একটা সুনির্দিষ্ট প্যাটার্ন আছে। প্যাটার্নটা ঠিক কী না, একটা জিনিস একদম খালি চোখে দেখতে পাওয়া যায় যে কোনগুলো ঘটেইছে বলে বদ্ধমূল ধারণা, যেগুলো ঘটলে বিজেপির সুবিধা হয়, আর যেগুলোতে বিজেপির অসুবিধা হয় সেগুলোর ক্ষেত্রে বদ্ধমূল ধারণা হচ্ছে এগুলো ঘটেইনি। তো অনেকেই, এখানে আমি ফেসবুকেও একটা একই রকম লেখা লিখেছিলাম, একজন বললেন যে তৃণমূলের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ এইভাবে চুইয়ে চুইয়ে বেরোচ্ছে। তো কথাটা আদৌ তার নয়, এর সঙ্গে তৃণমূলের বিশেষ সম্পর্ক নেই। ওই জন্যেই তরুণ তেজপাল দিয়ে শুরু করলাম। তরুণ তেজপাল থাকতেন দিল্লিতে, ঘটনাটা ঘটেছিল গোয়াতে, সেখানে কোথায় তৃণমূল নেই, তার বিরুদ্ধে বিক্ষোভও নেই। ওখানে ছিল খুব পরিষ্কারভাবে একটা বিজেপি বিরোধিতার অ্যাঙ্গেল, উনি খুব স্পষ্টভাবে এই সমস্ত কিছুর আগে উনি চূড়ান্তভাবে বিজেপি বিরোধী ছিলেন, এবং সেটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যেটা আমরাও পারিনি। তো সেই তরুণ তেজপালকে যখন গ্রেপ্তার করা হলো, হতেই পারে তখন তো কেউ জানতো না উনি যৌন নিগ্রহ ঘটিয়েছেন না ঘটাননি, কেউ জানতো না। কিন্তু ওটা ঘটানোর কয়েক ঘন্টার মধ্যে, অন্তত একদিনের মধ্যে তো বটেই, এই যে সিপিএম, নকশাল, স্বাধীন এবং সমস্ত রকম প্রগতিশীল যে লোকজন, তারা একসঙ্গে, দুই বৃন্দা ছিলেন, কবিতা কৃষ্ণন ছিলেন, টিভিতে নিজের চোখে আমি দেখেছি, আর কে ছিলেন হিসেব রাখতে পারছি না। তো সমস্ত প্রগতিশীলরা গণমাধ্যমে ঝাঁপিয়ে পড়েছিলেন যে ওই লোকটা দোষী। এই যে আমি চিমটি কাটার কথা বললাম ঠাট্টা করে, ওরা সবাই কিন্তু জানতেন যে ওই লোকটা চিমটি কেটেছে, মানে চিমটি তো নয়, এক্ষেত্রে যৌন নিগ্রহ, ওরা জানতেন যে এই লোকটা যৌন নিগ্রহ করেছে, এবং জেনে কি কেন করেছে, কিভাবে করেছে তার বিশ্লেষণে সবাই মত্ত হয়ে গেলেন। মানে অপরাধ আগে প্রমাণ হয়ে গেছে, তারপর কিভাবে অপরাধ ঘটেছে সে নিয়ে আলাপ আলোচনা হবে, সে কি গরম গরম কথা ভাবা যায় না। তো ওখানে ছিল বিজেপি, তৃণমূল ছিল না, ফলে বিজেপির এজেন্ডাকে সার্ভ করার জন্য তারা নেমেছিলেন। তো বাকিগুলো তো আপনারা দেখবেন যে একই প্যাটার্ন। ওই সন্দেশখালি বললাম, সন্দেশখালিতে খুব খারাপ কাজ হয়েছিল, কিন্তু যৌন দাসী রাখার জিনিসটা হয়নি, সেটা তো পরে বেরিয়েছে, কিন্তু ওনারা বলেছিলেন ওখানে হয়েছেই ওটা। তো অন্যান্য সমস্ত জায়গাতে আরজি করার ক্ষেত্রে বললাম, আর যা যা বললাম প্রত্যেকটা ক্ষেত্রেই একটা প্যাটার্ন, যাতে বিজেপির সুবিধে হয় সেই রকম করে অবস্থান নেওয়া হচ্ছে। তো এগুলো কেন করা হয় আমি ঠিক জানি না, ফুটেজ আকাঙ্ক্ষা হতে পারে, যে কারণ গদি মিডিয়া একটা ন্যারেটিভ সেট করে দেয়, তখন যখন গদি মিডিয়া ছিল না, তখন যে মিডিয়া ছিল, এখন গদি মিডিয়া এর একটা ন্যারেটিভ তৈরি করে দেয়, এটা ঘটেছে, এটা ঘটেনি, এতে বিজেপির সুবিধা হয়। এইবার ওনাদের যে ডাকা হবে, পক্ষে না বললে ডাকবে কেন, ফুটেজ ওনাদের তো পেতে হবে, ফলে ফুটেজ আকাঙ্ক্ষার একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে ফোমো, যেটাকে আমরা বলি ফিয়ার অফ মিসিং আউট, অর্থাৎ কিনা সবাই বলছে, মিডিয়া বলছে, আমি যদি না বললে আমি তো বাবা পিছিয়ে পড়বো, এটা হতে পারে। অথবা যেটা বললাম যে কোনো একটা সমীকরণ থাকতেও পারে হিন্দুত্ববাদীদের সঙ্গে, সেগুলো আমি জানি না। তো খালি চোখে আমি যেটা দেখতে পাই শুধু সেটুকুই বলবো, যে ধরুন এই যে খুব বড় বড় প্রগতিশীলরা আছেন, তারা নারীবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেন। এই তরুণ তেজপালের ক্ষেত্রে ঘটনাটা ঘটেনি বললেই আমি বলেছিলাম, প্রচণ্ডভাবে আক্রান্ত হয়েছিলাম। সে কি বড় বড় কথা, ভিকটিম ব্লেমিং করা হচ্ছে, ম্যানসপ্লেনিং করা হচ্ছে। তো এইগুলো কিছু কিছু টার্মিনোলজি এখন ব্যবহার করা হয়, তো সে করতেই পারেন। যারা নারীবাদ তো একটা খুব নিরেট জিনিস নয়, যে যার মতো করে ব্যবহার করেন, এবং নারীবাদের পক্ষে বিপক্ষে বলেও কিছু হয় না, সে একটা অন্য কথা, পরে আমরা সেই আলোচনায় আসবো যদি কোনো দিন করি। তো তারা যা খুশি এইসব কঠিন কঠিন টার্মিনোলজি ব্যবহার করতেই পারেন, কিন্তু মজা হচ্ছে এইগুলো কেবলমাত্র তরুণ তেজপালের ক্ষেত্রে, বা যারা বিজেপি বিরোধী তারা যদি যৌন নিগ্রহের ক্ষেত্রে অপরাধী বলে অভিযুক্ত হন, সেই ক্ষেত্রে এগুলো প্রয়োগ করা হয়। এবার যেই এটা রাজ্যপালের ক্ষেত্রে চলে গেল, তখন যারা বললেন সাজানো ঘটনা, বা এই নো সেনের ক্ষেত্রে বলা হচ্ছে ফাঁসানো হচ্ছে,
তখন কিন্তু এই তথাকথিত নারীবাদীদের এই ভিকটিম ব্লেমিং করা হচ্ছে, কেন বলবেন ফাঁসানো হচ্ছে, কেন মেয়েটিকে কার্যত দোষী বলে দেওয়া হচ্ছে অপরাধ প্রমাণের আগেই, এইগুলো শুনতে পাওয়া যায় না। তো ভিকটিম ব্লেমিং ব্যাপারটা কি অনেকে যদি না জানেন বলে নিই। তো নারীবাদীরা কোনো নারীবাদীরা অনেক ক্ষেত্রে বলে থাকেন যে ঘটনাটা ঘটেনি একটা অভিযোগ আসার পরে বলার মানেই হচ্ছে দোষটা ভিকটিমের ঘাড়ে, অর্থাৎ কিনা নারীটির ঘাড়ে চাপানো হচ্ছে, এটাই হচ্ছে ভিকটিম ব্লেমিং, এটা পৃথিবীর সব থেকে বড় অপরাধ। তো আমি এটাতে বিশ্বাস করি না, অপরাধ ঘটেনি এটা বলা যেতেই পারে, শুরু থেকেই বললাম ঘটেনি, ঘটে থাকতে পারে, এই তো মানুষ বলতেই পারে, মানুষের স্পেকুলেশন হতেই পারে, কিন্তু এইটাকে ওরা বলেন ভিকটিম ব্লেমিং। এবং মজা হচ্ছে এইটা কেবলমাত্র ওই তরুণ তেজপালের ক্ষেত্রে প্রযোজ্য। তরুণ তেজপালের ক্ষেত্রে কেউ যদি বলেন, সন্দেহ প্রকাশ করেন, তিনি ভিকটিম ব্লেমিং করছেন, কিন্তু রাজ্যপালের ক্ষেত্রে, কার্তিক মহারাজের ক্ষেত্রে এইগুলো বলা যাবে না। ইনোসেনের ক্ষেত্রে কেউ যদি বলে ফাঁসানো হচ্ছে, সেটা ভিকটিম ব্লেমিং না। তো এইটা হচ্ছে একটা মজার জিনিস, মজার প্যাটার্ন। তো এদেরকে সরাসরি বিজেপি বলে দিতে পারলে ভালো হতো, যারা হিন্দুত্ববাদীদের পিছন পিছন দৌড়চ্ছেন এবং তাদের পক্ষে চলে গেছেন, কিন্তু ব্যাপারটা এত সরলও নয়। ধরুন উন্নাও বা হাতরাসের ক্ষেত্রে এরা বিজেপির বিরোধিতা করেছেন, তুমুল বিরোধিতা করেছেন, সারা ভারতবর্ষ জুড়েই করেছেন, এই প্রগতিশীল স্বাধীন যাই বলুন করেছেন, অনেক ক্ষেত্রেই করেছেন। তো তাতে কোনো খাদ আছে বলে আমি মনে করি না। উমর খালিদকে নিয়ে অনেক কথা বলেছেন, প্রগতিশীলরাই বলেছেন, তথাকথিত প্রগতিশীলরা। তো এইগুলো করা হয়েছে। বা ধরুন গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ড, তা নিয়ে এরাই কথা বলেছেন। কেবলমাত্র ব্যক্তিগত পরিসরে যৌন নিগ্রহের ঘটনায় তো এরা এই অদ্ভুত আচরণটা করেন, যেটা চলে যায় বিজেপির পক্ষে। তো একটা কথা চালু ছিল অনেকদিন আগে, ইউজফুল ইডিয়েট। তো ইউজফুল ইডিয়েট কী জিনিস, তো আর হিস্ট্রি দিতে গেলে লম্বা হয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে, একটা মতাদর্শের পক্ষে কেউ কাজ করে চলেন, কেন করেন তারা জানেন না, তাদেরকে কাজে লাগানো হয়, এই জন্যই ওরা ইডিয়েট, তারা জানেন না বলে, আর কাজে লাগেন একটা নির্দিষ্ট পক্ষে, তাই তাদের বলা হয় ইউজফুল। তো এরা এই ক্ষেত্রে ইউজফুল ইডিয়েটের মতো কাজ করতে থাকেন। তো এই যে এতগুলো ঘটনা বললাম হোসেন প্রসঙ্গে, বারবার ফেসবুকে আমাকে বারবার বলা হয় যে আমি বারবার আরজিকর প্রসঙ্গ কেন তুলি। না, খুব স্পষ্ট করে বলা দরকার, শুধু আরজিকর নয়, আমি তেহলকাও তুলি, বারংবার তুলি। কারণ দুটো ক্ষেত্রেই আমাদের তথাকথিত প্রগতিশীলরা, হিন্দুত্ববাদীরা তো বটেই, কিন্তু আমাদের তথাকথিত প্রগতিশীলরা চূড়ান্ত অপরাধ করেছেন। তো আপনাদের মনে থাকতে পারে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটা ঘটনা ঘটেছিল, সেটার পরে চারদিকে ছড়িয়ে গিয়েছিল যে বাঙালি মেয়েরা কালা জাদু করে এবং রিয়া চক্রবর্তী কালা জাদু করে ওকে মেরে ফেলেছেন। তো শিবলিঙ্গকে যারা দুধ খাওয়ায় কালা জাদুকে মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করে, তো তারা নিঃসন্দেহে নির্বুদ্ধিতার কাজ করে। কিন্তু এই ক্ষেত্রে তরুণ তেজপাল বেকসুর খালাস পাবার পরেও যারা তাদের আগের ন্যারেটিভ, ওটা যে বলেই ছিলেন সেটা সম্পূর্ণ বলে গিয়ে চেপে গিয়ে আইসক্রিম খেতে থাকেন বাজারে গিয়ে, তারা শুধু নির্বুদ্ধিতা দেখাচ্ছেন না, তারা কিন্তু অপরাধী। এটা আমি মনে করি, তাই খুব স্পষ্ট করে বললাম, অন্তত নিজের কাছে অপরাধী, রাজনৈতিকভাবে অপরাধী। তো একইভাবে এটা যেমন তরুণ তেজপালের ক্ষেত্রে সত্য, একইভাবে আরজিকরও দেখবেন যে একটাই দাবি একটা অংশের মানুষের, সেটা হচ্ছে জাস্টিস হয়নি। তো এই দাবি নিয়ে নাগাড়ে হইচই করে গেছেন। অভয়ের মা বাবার যে উকিল ছিলেন তারা ক্রমাগত বদলে গেছেন। প্রথমে একজন বাংলা বিখ্যাত উকিল ছিলেন, তো তারপর একজন ভারত বিখ্যাত উকিল ছিলেন। এই দাবির সঙ্গে তাল রাখতে না পেরে তারা মক্কেলকে ছেড়ে দিয়েছেন, তবুও দাবি থামেনি। পুঙ্খানুপুঙ্খ রায় বেরিয়ে গেছে, তাতে কোনো খুঁত আছে কেউ এখনো পর্যন্ত বলেনি, তবু দাবি হলো জাস্টিস হলো না। তো এর পক্ষে নিশ্চয়ই কিছু যুক্তি আছে, হতেই পারে যে ওদের হাতে এমন কিছু তথ্য আছে যা পুলিশ, আদালত, সিবিআই দেখেনি, কোনো এক্সপার্টরা দেখেনি, হতেই পারে এমন কিছু মিস করে গেছেন। কিন্তু সেরকম কোনো লক্ষণ দেখা যায় না। রায়টা এরা পড়ে দেখেছেন বলেও মনে থাকে না বা মনে হয় না, কারণ থাকার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অজস্র গুজব। আর এটা কিন্তু শুনেছি, তো ডাক্তারবাবু এবং উকিলবাবুরা সে সময় নাগাড়ে গুজব ছড়িয়েছেন, তো সেটা জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। কিন্তু সে না হয় সময়ের উত্তাপে হয়ে গেছে বলে আপাতত বিশ্লেষণের স্বার্থে ভাবলাম যে ওটা কোনো বদ উদ্দেশ্যে হয়নি, যদিও আমি এরকম মনে করি না, কিন্তু ধরে নিলাম হয়ে গেছে। কিন্তু এখনও সমস্ত কিছু থিতি আসার পরেও যে কথাগুলো বলে চলেছেন জাস্টিস হয়নি, কোনো যুক্তি ছাড়া শোনা গেছে, জানেন ওটা কিন্তু অমুক বাবা জাস্টিস তো পেলাম না, এটা কিন্তু অপরাধ। এটা কিন্তু অপরাধ। আবারও বলছি, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু হিন্দুত্ববাদীদের পক্ষে হাওয়া দেওয়ার জন্যই ওরা করছেন। কেন করছেন আমি জানি না, এইটা মনে হচ্ছে। ফলে আরজি করার ক্ষেত্রেও সত্য,
তেহেলকা, তো তরুণ তেজপালের ক্ষেত্রেও পুরো ব্যাপারটা সত্য। এবং এই যে নৌসেনের ক্ষেত্রে বারংবার বলা হচ্ছে যে এটা কিন্তু ফাঁসানো হচ্ছে, তো অপরাধ প্রমাণ হওয়ার আগেই কেউ যদি বলেন যে উনি অপরাধী, সেটা ঠিক না। আবার অপরাধ প্রমাণ হওয়ার আগে কেউ যদি বলেন ফাঁসানো হচ্ছে, ওটা অপরাধ করেইনি, সেটাও ঠিক না। তো আমি যে আমাদের তথাকথিত নারীবাদীরা আছেন যারা মাঝে মাঝে ভিকটিম ব্লেমিং ইত্যাদি ঢাল নিয়ে নেমে পড়েন, তাদেরকে বলবো যে এক্ষেত্রে কিন্তু ভিকটিম ব্লেমিং যেটা হচ্ছে চূড়ান্তভাবে হচ্ছে সেটাকে চিহ্নিত করুন। চিহ্নিত না করলে আঙুল কিন্তু আপনাদের দিকে উঠবে। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।